তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রির যে 14 তারিখে পরীক্ষা আছে তার একটা ম্যাথ মক টেস্টে। দেখো, এই ক্লাসে আমরা এক্সপেক্টেড কোশ্চেন, তার সাথে পিওয়াইকিউ, মেন্স এবং প্রিলিমস এর দুটোরই আমরা ডিসকাস করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, প্রতিটা অঙ্ক করব বাইপাস ট্রিক্স এর মাধ্যমে, 2 সেকেন্ডের মাধ্যমে, তাই তোমরা যাতে এক্সামে গিয়ে অনেক কম সময়ে অঙ্কগুলো করে আসতে পারো। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন কি বলেছে। দেখো, টোটাল 15টা কোশ্চেন থাকবে। 15টা কোশ্চেন দেখবো আমরা একসাথে কত সময়ের মধ্যে করতে পারছি। কি বলেছে, মনোজ 10 ঘন্টার মধ্যে একটি প্রতিবেদনের 100টি পৃষ্ঠা টাইপ করতে পারে। খুব ভালো কথা। তাহলে মনোজ ক ঘন্টার মধ্যে করতে পারে? মনোজ পারে 10 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তারপরে কি বলেছে, ববি 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 কি বলেছে, 15 ঘন্টার মধ্যে একই কাজ করতে পারে। তাহলে বাবু ববি ক ঘন্টার মধ্যে করতে পারে? ববি পারে 15 ঘন্টার মধ্যে, হ্যাঁ কি না? তারপর কি বলছে, তারা 5 ঘন্টা যদি একসাথে কাজটা করেছিল। খুব ভালো কথা। তারা যদি 5 ঘন্টা একসাথে কাজ করে, অবশিষ্ট কাজ লুসি 2 ঘন্টার মধ্যে শেষ করেছিল। যদি তার সমগ্র কাজের জন্য 2400 টাকা পায়, তাহলে লুসি কত টাকা পেয়েছে? দেখো, এখানে কিন্তু এটা কোনো ম্যাটারই করে না যে কে কাজটা কতদিনে করেছে। এটা কিন্তু কোনো ম্যাটার করে না, কারণ এখানে এখানে কি বলে যায়, টাকা ভাগ চেয়েছে। যদি তোমাকে টাকা ভাগ চাই, কে কত টাকা পেয়েছে সেটা ম্যাটার করে সে কে কতটা কাজ করেছে তার উপরে, নাকি কে কতদিনে কাজ করেছে তার উপরে। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে কে কতটা পরিমাণ কাজ করেছে। আচ্ছা, যদি এরা একসাথে কাজ করে 10 আর 15, তাহলে 10 ঘন্টায় করে, 15 ঘন্টায় করে। আচ্ছা, এদের যদি আমি মোট কাজটা বার করতে, তাহলে আমাকে কি করতে হবে, এদের এলসিএম নিতে হবে। আচ্ছা, 10 আর 15 এলসিএম তোমরা সবাই জানো 30 হবে। ঠিক আছে, এগুলো ছোট ছোট ছেলেদের কনসেপ্ট, 30 হবে। তাহলে 10 কে যদি 30 করতে হয়, তাহলে এই যে কে ছিল মনোজ, মনোজের এফিসিয়েন্সি কত? 3। 10 3 30। আর ববির এফিসিয়েন্সি 15 2 30, 2। মানে এরা একদিনে 3 ইউনিট আর 2 ইউনিট কাজ করতে পারবে। মনোজ একদিনে করবে 3 ইউনিট, ববি করবে 2 ইউনিট। তাহলে টোটাল একসাথে কয় ইউনিট কাজ করবে? 3 আর 2 5 ইউনিট একদিনে। এবার তারা এক ঘন্টায় তারা ক ঘন্টা একসাথে কাজ করেছে? 5 ঘন্টা। আচ্ছা, যদি 5 ঘন্টা কাজ করে, যদি 5 ঘন্টা কাজ করে, তাহলে পার ঘন্টা যদি 5 ইউনিট কাজ করে, আর তারা যদি 5 ঘন্টা কাজ করে, তাহলে টোটাল 5 পাচ্ছে 25 ইউনিট কাজ করবে, হ্যাঁ কি না বলো? 25 ইউনিট। আচ্ছা, 25 ইউনিট কাজ হয়ে গেল, 25 ইউনিট কাজ হয়ে গেল। 15 আর কয় ইউনিট কাজ? আর 15 যদি 30 ইউনিট টোটাল কাজ হয়, এটা টোটাল ওয়ার্ক আগেই বললাম। তাহলে আর কত ইউনিট কাজ পড়ে রয়েছে বাবু? 5 ইউনিট। 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট কাজটা কে করেছে? লুসি করেছে। কদিনে করেছে আমার দেখার দরকার নেই, এই 5 ইউনিট কাজটা করেছে, এটা আমি বুঝতে পারছি। তাহলে 30 ইউনিট টোটাল কাজ ছিল, 30 ইউনিটের জন্য, সমগ্র কাজের জন্য তার কত টাকা পাচ্ছিল? 2400 টাকা। তাহলে 30 ইউনিটের জন্য যদি টোটাল 2400 টাকা পায়, 2400 টাকা পায়, এ কটা ক ইউনিট টাকা কত ইউনিট কাজ করেছিল? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের জন্য ক টাকা পাবে? 30 ইউনিট যদি 24 হয়, একের জন্য বাই 30, 5-এর জন্য ইনটু 5। ঠিক আছে, তোমরা ছোট ছেলে নয়, তাই করে দেখানোর কোনো মানে হয় না। শূন্য 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 কাটলো, 3 8 24, 80, 5 8 40, মানে সরি 40, মানে 400 টাকা। 400 টাকা পাবে লুসি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এখানে কিন্তু তোমাকে এটা বার করার কোনো দরকার নাই যে সে কদিনে কাজটা করেছিল। ঠিক আছে, এখানে শুধু কত পরিমাণ কাজটা করেছে সেটা বার করলে তুমি কত টাকা হচ্ছে সেটা বার করতে পারবে। কি বলেছে, 1200 টাকার 10% বার্ষিক সুদে 1 বছরের জন্য সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত হবে যদি সুদ অর্ধবার্ষিক ভাবে গণনা করা হয়? দেখো, তোমরা সবাই জানো যে প্রথম বছর সরল সুদ চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য হয় না, হ্যাঁ কি না? কিন্তু কিন্তু এখানে পার্থক্য কেন হবে? কারণ এখানে সুদটা অর্ধবার্ষিক ভাবে গণনা করা হচ্ছে। সুদটা কি? অর্ধবার্ষিক, মানে 6 মাসে অন্তর অন্তর গণনা করা হচ্ছে। তাহলে কি বলছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কি হবে? দেখো, এবার এগুলো তোমরা ফর্মুলা লাগিয়েও করতে পারো, কিন্তু এগুলো মাইন্ডের মধ্যেও করতে পারো, এগুলো বাইপাস ট্রিক্স এর মাধ্যমে একদম মুখে মুখেও করতে পারো। তোমাদের সব থেকে আগে মুখে মুখে করাটা দেখায়, তারপর তোমাদেরকে না হয় খাতা কলমে করে দেখাবো। ঠিক আছে, তোমরা সবাই সূত্র মুখস্থ করো, খুব একটা অসুবিধা নাই, কারণ বড় বড় অঙ্কের জন্য সূত্র কিন্তু লাগবে, কিন্তু এই ছোট ছোট অঙ্কগুলোর জন্য কোনো সূত্র লাগবে না। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট মুখে মুখে করতে পারবে। আচ্ছা, একটা কথা বলো, বার্ষিক সুদ যদি 10% হয়, তাহলে অর্ধবার্ষিক কত পার্সেন্ট হবে বাবু? 5%। কারণ তোমরা জানো, যদি সময় আর চক্রবৃদ্ধি সুদ বেস্ট ফ্রেন্ড, কারণ কি সময় কমলো বা বাড়লো, সেটা আমরা কি করবো, আমরা সুদটাকে কি করবো, বাড়াবো কমাবো সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে অর্ধবার্ষিক সুদ কত হবে? 5% করে। আচ্ছা, 1200 টাকার যদি প্রথম 6 মাসের সুদ ক টাকা হবে? 1200 ইন্টু 5/100, 1200 টাকার 5% মানে 60 টাকা, হ্যাঁ কি না? 60 টাকা। তাহলে এই প্রথম 6 মাসটায় সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হবে। প্রথম 6 মাসে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট সমান হবে কি না? হবে না? হবে। কারণ কি? কারণ প্রথমবারটা সরল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ, দুটোই সমান হয়, তোমরা সবাই জানো। তাহলে প্রথম 60 টাকাটায় কোনো প্রবলেম হবে না। দ্বিতীয় 60 টাকাটায় কি প্রবলেম হবে? তোমরা সবাই জানো যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, দেখো, প্রথম 6 মাসে 60 টাকা তো সরল সুদ পাবে, চক্রবৃদ্ধি সুদ পাবে। দ্বিতীয় যে 6 মাস হবে, এটা ফার্স্ট সাইকেলে। সেকেন্ড সাইকেলে সরল সুদ ক টাকা পাবে? সরল সুদ আবার সেই 60 টাকায় পাবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ ক টাকা পাবে? এই 60 টাকাটা তো পাবে। চক্রবৃদ্ধি সুদ ক টাকা পাবে? এই 60 টাকাটা তো পাবে। সাথে এই 60 টাকাটা কেন পাবে বাবু? কারণ 1200 টাকার 5% হচ্ছে 60 টাকা, কারণ 5% করে প্রতি 6 মাস অন্তর অন্তর পাবে, তাহলে 60 টাকা এমনি পাবে। কিন্তু প্রথম মাসে যে 60 টাকা পেয়েছিল,
তারও আবার 5% পাবে। আচ্ছা 60 টাকার 5% কত? 60 ইন্টু 5/100, 60 ইন্টু 5/100 মানে 3 টাকা, আরো 3 টাকা পাবে। ঠিক আছে, 60 ইন্টু 5/100 আমি ধরে নিচ্ছি, তোমরা এগুলো করে নিচ্ছ। এগুলো আমি যদি এখন বোঝাতে যাই তাহলে আর কিছু বলার নাই। 3 দুগুণে 6 মানে 3 টাকা হচ্ছে তোমার। এগুলো তোমাদের মুখে মুখে করা উচিত। তাহলে কত হচ্ছে? সে 3 টাকা এক্সট্রা পাচ্ছে। 3 টাকা হচ্ছে রাইট আনসার। তুমি না আমাকে ফর্মুলা করা আছে, আমি ফর্মুলা ধরে করবো, করো, কে বারণ করছে? তুমি ফর্মুলা লাগাও ডাইরেক্ট। কি ফর্মুলা হয়? পি ইন্টু আর বাই 100n। হ্যাঁ কি না? এটাই তো ফর্মুলা হয়। এটাই ফর্মুলা হয় কিসের? চক্রবৃদ্ধি সুদ সরল সুদ পার্থক্যের, যদি 2 বছরের জন্য বলে তো। ঠিক আছে, তাহলে তুমি যদি এই ফর্মুলাটা লাগাও, তাহলে 1200 ইন্টু আর কত হচ্ছে তোমার 5%, আর বাই 100n। এন কত পাবো? 2 বছর বলছে, অর্ধবার্ষিক মানে দুবার পাবে, 1 বছরে দুবার পাবে, তাহলে এখানে 2 হবে। এখানে যদি 2 হয়, সিম্পল কাটাকাটি করো, 1200 ইন্টু 5/100 ইন্টু 5/100। হ্যাঁ কি না? 5 20 100, 5 20 100, 0 0, এই 0 এই 0, 2 2 6 12, 2 3 6, 3 টাকা তোমার রাইট অ্যান্সার। কিন্তু এগুলো তোমাদের মুখে মুখে করা উচিত। আমি যেমন ভাবে করলাম, 1200 টাকা 10%, 5% 60 টাকা, 60 টাকার আবার 5% 3 টাকা, তো 3 টাকাটা হবে তোমাদের পার্থক্য। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? 64 ফুট উঁচু একটা ভবন 96 ফুট দৈর্ঘ্যের একটি ছায়া ফেলে। 64 উঁচু একটা ভবন, 64 মিটার উঁচু একটা ভবন, 64 ফুট উঁচু একটা ভবন কত ছায়া ফেলে? 96 ছায়া ফেলে। একই পরিস্থিতিতে 180 ফুট দৈর্ঘ্যের ছায়া ফেলে এমন একটা টেলিফোন টাওয়ারের উচ্চতা কত হবে? ঠিক আছে, তোমরা এগুলো ছোটবেলার মতো করতে পারবে ঐকিক নিয়মের মাধ্যমে। কি করে? যে 96 ফুটের ছায়া ফেলছে, কত ফুটের ভবন? 64 ফুটের ভবন, তাহলে 180 ফুটের কত হবে? 180 ফুটের কত হবে? এটা তোমরা সিম্পল বার করতে পারবে। বা যদি বলো না এভাবে করবো না, রেশিও পদ্ধতি করবো, তাও করতে পারবে। রেশিও পদ্ধতিতে কি হয়? প্রথমে উচ্চতাটা দিয়ে দেয় আর তার নিচে ছায়ার দৈর্ঘ্যটা দিয়ে দেয়। এটা প্রথমটা ফার্স্ট। আর এটা সমান সমান করে দেবে সেকেন্ডের কি হবে? সেকেন্ডের উচ্চতা ডিভাইডেড বাই সেকেন্ডের ছায়া, উচ্চতা বাই সেকেন্ডের ছায়া। ঠিক আছে, যে কোনো পদ্ধতি করতে পারো, ওই কিংডম বেশি সহজ হবে। প্রথমটার উচ্চতা কত? 64, ছায়া কত পড়েছে? 96 ফুটের পড়েছে। দ্বিতীয়টার উচ্চতা কত বলে দেয় না, তোমাকে বার করতে হবে। এক্স ধরে নাও, আমার এক সুন্দর, আমি তাই ধরছি, তোমাদের অন্য কিছু ধরতে পারো। ঠিক আছে, ছায়া কত হবে? 180, তো 180 এখানে হবে। ঠিক আছে, তো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 180 ইন্টু 64 ডিভাইডেড বাই 96। তো কাটাকাটি করে নাও, দেখো 16 দিয়ে কাটছে, 16 দিয়ে যদি বাবু কাটো, 4 16 64, 6 16 96, 6 3 18, 30 4 3 12, 120 ফুট হচ্ছে তোমার রাইট অ্যান্সার। একদম সহজ। দেখো এগুলো সিভিল সার্ভিসে আসছে, দেখে সত্যি হাসি পায়, এত সহজ সহজ কোশ্চেন। দেখো এটা একটা ভালো কোশ্চেন, মোস্ট এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো আমি তুলে আনি সেগুলো কিন্তু ভালো কোশ্চেন। কি বলছে? একজন ব্যক্তি একটা জিনিস 144 টাকায় বিক্রি করে তার 28% ক্ষতি। যদি তিনি এটি 288 টাকায় বিক্রি করেন, তাহলে তার লাভ বা ক্ষতির শতাংশ কত হবে? ঠিক আছে, দেখো কি বলেছে? 28% ক্ষতি হয়। তোমরা এখানে 100 থেকে 28 ক্ষতি হচ্ছে এরকম করে কিছু করো না। শোনো আমার কথা, শোনো, বাইপাস লাগাও, একদম ডাইরেক্ট অ্যান্সারে পৌঁছাও। ঠিক আছে, দেখো তোমাদের এই সময়ে 14 তারিখ থেকে পরীক্ষা, মক টেস্টের ভূমিকা প্রচুর বেশি। তাই তোমরা যত সহজ সহজ ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো তাড়াতাড়ি করা প্র্যাকটিস করবে, তত আমাদের পরীক্ষায় গিয়ে হেল্প হবে। ঠিক আছে, কি বলেছে? 28% ক্ষতি হবে। আচ্ছা বাবু, ক্ষতি হবে বলেছে, তার মানে সে বেশি টাকায় কিনে কম টাকায় বিক্রি করছে, তবেই না তার ক্ষতি হচ্ছে? হ্যাঁ কি না? হ্যাঁ হচ্ছে। তাহলে 28% মানে আমরা কি জানি? দেখো আমি কিভাবে করছি, দেখো বেশি প্রসেস দেখাবো না, একটা দুটো প্রসেস দেখাবো যেগুলো আমাদের পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। দেখো 28% মানে কি বাবু? 28% মানে 7 4 28, 7 4 28 মানে 7 ইন্টু 4% লিখতে পারি। আচ্ছা 4% মানে কত? 4% মানে 4/100, 4/100 মানে 1/25, 1/25, হ্যাঁ কি না? তাহলে আমি এটা কি লিখতে পারি? 7 ইন্টু 1/25, হ্যাঁ কি না? এটা কি লিখতে পারি? 7 ইন্টু 1/25 মানে কত বাবু? 7/25, হ্যাঁ কি না? 7/25 মানে 25 টাকার মালটা সে 7 টাকা লস করে ক্ষতি করেছে বলেছে না, 7 টাকা লস করে ক টাকায় বিক্রি করবে? 18 সাথে 25 মানে 18 টাকায় বিক্রি করবে, হ্যাঁ কি না? 25 টাকার মালটা যদি 28% ক্ষতি করে, তাহলে সে ক টাকায় বিক্রি করবে? 18 টাকায়, হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? তাহলে 25 টাকার মালটা ক টাকায় বাবু বিক্রি করছে? 18 টাকায়। এবারে কি বলছে? যদি তিনি 288 টাকায় বিক্রি করতেন, কিন্তু বলে যে 18 টাকাটা ক টাকায় বিক্রি করতে? 144 টাকায়, মানে 18 টাকাটা 144 এর সমান। এই 144 বলে দিয়েছে, মানে 18 টাকা সমান সমান হচ্ছে 144 টাকা, হ্যাঁ কি না? তাহলে 8 18 144 তোমরা সবাই জানো, 8 18 144 মানে 8 গুণ হচ্ছে, তাহলে এটাও 8 গুণ হবে। 25 কে যদি 8 দিয়ে গুণ করি, 25 8 200, মানে তার কেনা প্রাইস কত ছিল বাবু? 200, মানে সে 200 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করছে, তবে তার 28% ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? চলো ঠিক আছে। এবারে বলছি যদি সে 288 টাকায় বিক্রি করতো, আচ্ছা বাবু 200 টাকায় যদি জিনিসটা কিনে 288 টাকায় বিক্রি করতো, তাহলে তার লাভ হতো না ক্ষতি হতো? লাভ হতো। তাহলে ক্ষতি হবে? ক্ষতি কোনোদিন হবে না, ক্ষতি হবে না। আচ্ছা 200 টাকায় 288 টাকা মানে লাভ ক টাকা হচ্ছে? 88 টাকা। তোমরা আবার এখানে ক্যালকুলেট করতে যাবে যে 88 টাকা লাভ 200 টাকায়, তাহলে 100 টাকায় কত? না, এভাবে করবে না। তোমরা কি করবে? 200 টাকায় লাভ হচ্ছে 88 টাকা, তাহলে 100 টাকায় কত টাকা হবে? 100 টাকায় 44 টাকা লাভ হবে। কারণ 200 থেকে যখন 100 করছো তোমরা হাফ করে দিচ্ছ, তাহলে 88 টাকা হাফ করে দাও, তাহলে 44, মানে 100 টাকায় লাভ হচ্ছে 44 টাকা। আর 100 টাকায় যাই লাভ হোক না কেন, যাই লস হোক না কেন, সেটাই তার পার্সেন্টেজ, মানে তুমি ডাইরেক্ট বলতে পারবে 44% তার লাভ হচ্ছে।
ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পারলে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দাও। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা 2020 প্রিতে এসেছিল, কোশ্চেনটা কিন্তু সত্যি ভালো কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, মানে ভালো মানে ইন দা সেন্স কঠিন নয়, টাইম কনজিউমিং। কত আছে দেখো, 216 2/3 আছে। আচ্ছা 216 মানে কত? 6 এর কিউব, তোমরা সবাই জানো, তাহলে আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি 6 পূর্ণ 2/3। এই সরি 6 পূর্ণ 2/3 বলছি, 6 এর কিউব মানে 6 এর কিউব, এই কালিতে লিখি দেখা যাবে না, 6 এর কিউব ইন্টু 2/3, হ্যাঁ কি না? ডিভাইডেড বাই, দেখো এখানে লিখছি 6 এর কিউব ডিভাইডেড বাই 2/3, হ্যাঁ কি না? ডিভাইডেড বাই কি বলেছে বাবু? পি স্কোয়ার বাই 9, এটা বলেছে -3/2। আচ্ছা এই মাইনাসটাকে যদি আমি প্লাস করতে যাই তাহলে আমরা সিম্পল এই সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটাকে মাঝে এটাকে সেটাকে পাল্টে দিতে পারি, মানে এটাকে 9/p² করতে পারি, হ্যাঁ কি না? 9/p² করে দিলে এটা 3/2 হয়ে গেল। ঠিক আছে, এটা সমান কি বলে দিচ্ছে? 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার y p টু দি পাওয়ার z। তোমাকে x y z এর মান বার করতে বলেছে। একদম ইজি কোশ্চেন, কিন্তু একটু টাইম কনজিউমিং। এই 3 এর সঙ্গে 3 কেটে গেলে কত হলো? 6 এর স্কয়ার। এটা ভাজিত কত হচ্ছে বাবু? 9 কে আমি কি লিখতে পারি? 3, আর p স্কয়ার কে p দিয়ে পুরোটাকে স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তার মাথায় যদি 3/2 থাকে, 3/2 থাকে, তাহলে এই দুইটার সাথে এই দুইটা কেটে যাচ্ছে, হ্যাঁ কি না? এটা সমান যেমন রইলো পারপল লেখার কোনো দরকার নাই। তাহলে কি হলো? 6 স্কয়ার। আচ্ছা বাবু 6 মানে কত? 2 ইনটু 3। দেখো এখানে 2 আর 3 এর ফর্মে আছে, তো আমাকে 2 আর 3 এর ফর্মে লিখতে হবে, তাহলে 2 ইনটু 3 টু দি পাওয়ার স্কয়ার, আমি এটাও লিখতে পারি। ডিভাইডেড বাই এটা কত আছে? 3 এর কিউব আর p এর কিউব, কত আছে? 3 এর কিউব বাই p এর কিউব, কারণ দুইটা কেটে গেছে, তাহলে 3 এর কিউব পড়ে রইলো আর p এর কিউব পড়ে রইলো। আচ্ছা যদি 3 এর কিউব আর p এর কিউব পড়ে থাকে বাবু, তখন আমি কি করব? এই ভাগটা যদি গুণ করে আমি এটাকে পাল্টে দেবো। তাহলে যদি পাল্টাই 2 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু p এর কিউব ডিভাইডেড বাই 3 এর কিউব। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে এটা যদি হয় তাহলে এই 3 এর কিউব আর স্কয়ার যদি এটা কাটাকাটি করি, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার -1 হয়ে যাবে, কারণ 3টা যখন উপরে যাবে তখন মাইনাস হয়ে যাবে, মানে এটা কি হবে? 3 2 -3 মানে 3 টু দি পাওয়ার -1, হ্যাঁ কি না? ডাইরেক্ট করে দিলাম ইনটু p কিউব। তাহলে এই 2 টু দি পাওয়ার x এর মান কত? x এর মান কত হচ্ছে বাবু? 2। x এর মান হচ্ছে 2, তাহলে 2 এটা আছে, 2 এটাতে আছে, মানে এটা আর এটা তো হবে না, মানে এই দুটোর মধ্যে একটা হবে। তারপরে কত? y এর মান কত আছে বাবু? -1, y এর মান বাবু -1, y এর মান 3 আছে, তাহলে এ হচ্ছে তোমার রাইট আনসার। আচ্ছা তোমাদের এখানে স্মার্ট ট্রিক্সটা কি, বাইপাসটা কি, তোমাদের প্রথমেই এটা বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল বলো তো? যে এইখানে যে মাইনাস আছে, আবার এখানে ভাজিত চিহ্ন আছে, তাহলে দুটোকে যখন একসাথে করবো তখন পাল্টাবেই না। তোমাদেরকে এটা ডাইরেক্ট বোঝা উচিত ছিল যে এখানে মাইনাস আছে। তোমাকে এগুলোই তো ট্রিক্স না, এই যে মাইনাসটা আছে, তুমি এই মাইনাসের জন্য এখানে প্রথমে পাল্টাবে, তারপর আবার ভাগ চিহ্নটার জন্য পাল্টাবে। তার মানে ডাইরেক্ট তুমি এখানে গুণ করে এটাই রাখতে পারতে। বুঝতে পেরেছো? মানে তুমি ডাইরেক্ট এখানে গুণ করে কিন্তু এটা তুমি রাখতে পারতে। ক্লিয়ার? মানে তুমি এখান থেকে ডাইরেক্ট করতে পারতে, যে এটা কত? এই দুইটা তো কেটে যেত, তাহলে p এর কিউব রইতো আর এটা 3 এর কিউব হতো। ঠিক আছে, তা 3 এর কিউব বললে আর এখানে তোমার এখানে 6 টু দি পাওয়ার, এখানে তো তুমি বুঝতে পারছো 2 স্কয়ার আর 3 স্কয়ার পড়ে রইলো, তাহলে ওই 3 এর কিউব আর 3 স্কয়ার মিলে 3 টু দি পাওয়ার, হ্যাঁ ওখানে 3 টু দি পাওয়ার -1 হয়ে যেত, তো y এর মান -1 হবে। তো এটা দেখে তুমি বলতে পারতে যে এটা হবে অ্যানসার। বুঝতে পেরেছো? তাহলে এগুলো কিন্তু ছোট ট্রিক্স গুলো কিন্তু মাথায় রাখতে হবে, যাতে অঙ্কগুলো আরো ইজিলি করতে পারো। ঠিক আছে, বাইপাস মানে এমন কোনো জাদু নয়, বাইপাস মানে হচ্ছে ক্যালকুলেশন গুলো কি করে ইজি করা যায় সেটার একটা প্রসেস। দেখো মেন্সে এসছে 2023-এ, কি কোশ্চেন আসছে? রমেশ রহমান একটা কাজ যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। রমেশ কদিনে করতে পারবো? রমেশ কদিনে করছে? 20 দিনে। আর রহমান কদিনে করছে? 25 দিনে। ঠিক আছে, খুব ভালো কথা। 10 দিন একসাথে কাজ করে। আচ্ছা 10 দিন যদি একসাথে কাজ করে মোট কতটা কাজ করবে দেখবো। আগে আমি মোট কাজটা বার করবো। মোট কাজটা কি হবে? এই দুটোর সিম্পল এলসিএম হবে। 20 আর 25 এর এলসিএম কত হবে? 50 হবে না, 60 100 হ্যাঁ 100 হচ্ছে, তাহলে এই দুটোর এলসিএম কত হবে? 100। তাহলে টোটাল কাজ কত ইউনিট হলো বাবু? 100 ইউনিট, হ্যাঁ কি না? 100 ইউনিট হলো কি হলো না? হলো। এবারে কি বলেছে? তাহলে রমেশের কত এফিসিয়েন্সি হচ্ছে? 5 20 100 5 ইউনিট, আর হচ্ছে তোমার রহমানের কত হচ্ছে? 4 25 100 4 ইউনিট, হ্যাঁ কি না? এগুলো একদম ইজি, তোমরা আশা করি এগুলো করেছো। ঠিক আছে, একদম ইজি। তাহলে কত? এর হলো 5, এর হলো 4, খুব ভালো কথা। এবারে কি বলেছে? 10 দিন একসাথে কাজ করছে। আচ্ছা এটা যদি একদিন একসাথে কাজ করে, তাহলে 5 আর 4 9 ইউনিট কাজ করছে। একদিনে কয় ইউনিট কাজ করছে? 9 ইউনিট। যদি 10 দিন করে, তাহলে 10 9 90 ইউনিট অলরেডি কাজ করে নিচ্ছে। তাহলে 90 ইউনিট কাজ কমপ্লিট হয়ে গেল। তাহলে পড়ে রয়েছে কদিন? পড়ে রয়েছে কত কাজ? 90 যদি এখান থেকে বাদ দিয়ে দিই, পড়ে রয়েছে আমার 10 ইউনিট কাজ, হ্যাঁ কি না? 10 ইউনিট কাজ পড়ে রয়েছে। এবারে কি বলছে? অসুস্থতার কারণে তারা কাজ ছেড়ে দেয়, খুব ভালো কথা। 90 ইউনিট কাজ করে দিয়ে 10 ইউনিট কাজ ছেড়ে ফেলে চলে যায়। এবং সুরেশ বাকি কাজ 3 দিনে সম্পন্ন করে। সুরেশ একা করতে কদিন? আচ্ছা তাহলে সুরেশ 3 দিনে করছে 10 ইউনিট কাজ, মানে এই 10 ইউনিট কাজ সুরেশ কদিনে করছে বাবু? 3 দিনে। তাহলে তাকে যদি 100 ইউনিট কাজ করতে হতো, তোমরা সিম্পল বুঝতে পারছো, 10 কে যদি 100 করতে হয় কত? 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 100 ইউনিট হয়ে যাবে। তাহলে 3 কেও আমি 10 দিয়ে গুণ করে দেবো, 3 কে 10 দিয়ে গুণ করলে 30 দিন তোমার সময় লাগবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 30 দিন হচ্ছে তোমার
রাইট অ্যান্সার। দেখো বিরাট কঠিন কোশ্চেন, কিন্তু সত্যি বলছি আমি ঘেটে দেখে নিচ্ছি পুরো পিআইকিউ বিশাল কঠিন কোশ্চেন হয় না, একদম সহজ সহজ হয়। কিন্তু তাও যদি মনে হয় যে কোনো অসুবিধা আছে লাভ ক্ষতি নিয়ে বা এই সমস্ত অ্যাভারেজের কোশ্চেন নিয়ে, তাহলে তোমরা আমার ইউটিউবে যেতে পারো। আমার ইউটিউব যে কনসেপ্টগুলো করানো হচ্ছে সেগুলো একদম গ্র্যাজুয়েশন লেভেল অবধি, ঠিক আছে? তো আমার ইউটিউবে আমার ক্লাসগুলো দেখতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করে দেবো, ভিডিওর পরে সাজেস্ট করে দেবো, সেগুলো তোমরা দেখতে পারো এবং একটু টাফ লেভেলের কোশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিস করে যেতে পারো, ঠিক আছে? কি বলে যে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 3:2, 3:2, ঠিক আছে? যদি 20% ছেলে এবং 30% মেয়ে বৃত্তিধারী হয়, মানে স্কলারশিপ পায়, মানে 20% ছেলে পাচ্ছে স্কলারশিপ, 30% মেয়ে পাচ্ছে স্কলারশিপ, তাহলে কত শতাংশ শিক্ষার্থী বৃত্তি পায় না, মানে কত পার্সেন্ট শিক্ষার্থী বৃত্তি পায় না তোমাকে জিজ্ঞেস করছে। অনেকভাবে প্রসেস হয়, অনেকগুলো প্রসেস দেখাবো, তার মধ্যে যেটা সহজ সেটাও সব থেকে তোমাকে পরে গিয়ে বলবো যে যেটা তুমি মুখে মুখে কি করে করতে পারবে। আচ্ছা তোমরা এখানে কি করে করবে বা বাকিটা কি করে করে এখানে অনুপাতটা বলে যে 2:3, তোমরা কি করবে প্রথমে ছেলের সংখ্যাটা ধরে নেবে, তুমি বলবে ছেলে ধরে নেই 300টা আর মেয়ে ধরে নেই 200টা, কেউ ধরতে মানা করে নাই, ঠিক আছে? ছেলের যদি 20% ছেলে পায়, তাহলে পায় না কজন? 80%। পায় না কজন? 80%। তাহলে 30-এর 80% যদি বাবু না পায়, মানে 3 × 8 = 24, 240 জন পায় না, হ্যাঁ কি না? 240 জন পায় না। এবার দেখো 200-র যদি 30% পায় তাহলে 70% পায় না, তাহলে এর যদি 70% না পায় তাহলে 7 × 14 মানে 140 জন পায় না, হ্যাঁ কি না? মুখে মুখে করো, দেখো আর ছোট নাই যে এগুলো তুমি লিখে লিখে করে দেখাবো। তাহলে 140 জন পায় না। টোটাল কজন পায় না? 200 আর 24 আর 14 হচ্ছে তোমার 38, মানে 380 জন পায় না। মোট স্টুডেন্ট কতগুলো ছিল বাবু? 300 আর 200 500 জন, তাহলে 500 জনের মধ্যে 380 জন পায় না, তাহলে তাহলে তার পার্সেন্টেজ কত হবে? কত পার্সেন্ট পায় না, কত শতাংশ জিজ্ঞেস করছে। তাহলে 380/500 ইন্টু 100 যদি করে দিই, মানে 380 জন পায় না 500-র মধ্যে, তাহলে 100-র মধ্যে কত? ইন্টু 100। বা তুমি যদি এরকম করে করো 380 জন পায় না 500-র মধ্যে, এই সরি উল্টোটা করে দিলাম, 500-র মধ্যে পায় না কজন? 500-র মধ্যে পায় না 380 জন, 380 জন, তাহলে 1-এর মধ্যে পায় না 380/500 আর 100-র মধ্যে পায় না ইন্টু 100, ঠিক আছে? এগুলো ছোট ছেলেদের অঙ্ক, তোমরা আগেই জানো, এগুলো আর করে বারবার করে দেখাতে ভালো লাগে না, ঠিক আছে? কারণ এখন মক টেস্ট করছো, এখন না তুমি বেসিক থেকে করছো। শূন্য সঙ্গে শূন্য কাটো, শূন্য সঙ্গে শূন্য কাটো, এটা যদি 5 দিয়ে কাটো, 5 7 35, 30 5 6 30, মানে 76% হচ্ছে তোমার পায় না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা তাহলে এটাই কি প্রসেস? আমাকে 300 200 ধরতে হবে? কোনো দরকার নেই। তোমাকে যখন অ্যান্সার পার্সেন্টেজে চেয়েছে, রেশিওতে চেয়েছে, তখন তোমার আসল ভ্যালু নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা যদি আসল ভ্যালু নেওয়ার কোনো দরকার নাই, তাহলে আমি কি করে করবো? তুমি ধরে নাও 3 জন ছেলে 2 জন মেয়ে, ক্লাসে টোটাল 5 জনই আছে, ধরে নাও 5 জনই আছে। আচ্ছা 3 জন ছেলের যদি 20% পায়, তাহলে পায় না কজন? 3 8 24, 80% পায় না, 80% পায় না, মানে 240 জন পায় না, হ্যাঁ কি না? 240। আর হচ্ছে তোমার দুজন, এখানে দুজন মেয়ের মধ্যে 30% যদি পায়, তাহলে 70% পায় না, তাহলে 30 × 2 × 70 মানে 140, 140। আর টোটাল কজন আছে বাবু? 5 জন আছে, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, সিম্পল তোমার অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? যদি এটাও করো, এটাও তুমি দেখতে পাচ্ছ 380 হবে, 380 কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 7 35, 5 6 30, মানে 76% হচ্ছে তোমার পায় না। আচ্ছা যদি এটাও না হয়, তাহলে আর কি আছে? আমার কাছে আরো একটা একদম মানে দাওয়াই বলে না, দাওয়াই সেরকম আছে। কি করে করবে এই অঙ্কগুলো? আমি বলবো এইভাবে করবে, বাইপাসের মাধ্যমে। কিভাবে বাবু? কিভাবে? এখানে একটু মাথা কাটাতে হবে, কিন্তু অঙ্ক আরো সহজ হবে। আচ্ছা একটা কথা বলো, এখানে 3 2 ধরারও বিরাট কিছু দরকার পড়বে না। আচ্ছা একটা কথা বলো, যদি ছেলে যদি 20% বাবু পায়, তাহলে পায় না কজন? 80%, হ্যাঁ কি না? মন দিয়ে শুনবে, 80% পায় না, 80% পায় না। আর মেয়ে যদি 30% পায় বাবু, কজন পায় না? 70% পায় না। আবার একটা কথা বলো, এবারে একটা কথা বলো, তুমি ধরে নিচ্ছ যে ওভারঅল 70% পায় না। তুমি ওভারঅল কি ধরে নিচ্ছ? তুমি ধরে নিচ্ছ তুমি ধরে নিচ্ছ যে 70% ছেলে মেয়ে স্কলারশিপ পায় না, কারণ ওটাই ন্যূনতম, তাই ওটা তোমার ধরা উচিত, হ্যাঁ কি না? তাহলে কিন্তু ছেলেরা তো 80% পায় না, মানে এক্সট্রা 10% রয়ে গেল। এক্সট্রা কত পার্সেন্ট রয়ে গেল? 10%। আচ্ছা একটা ছেলের জন্য যদি 10% রইলো, তাহলে 3টে ছেলের জন্য কত রইলো? 3 × 10%, মানে আরো 30% পাচ্ছে না। 3টে ছেলের জন্য 30% পাচ্ছে না, কারণ ছেলের অনুপাত বলেছে 3। এই 30%টা যদি সবার মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে দিই, মানে সেই এভারেজের কনসেপ্ট, এই 30% যদি সবার মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে টোটাল কজন আছে? 3 আর 2 5, যদি এই 30কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 6 30, মানে আরো 6% পাবে না, তাহলে তুমি ধরে নিচ্ছ 70%, আরো তোমাকে 6% অ্যাড করতে হবে, মানে টোটাল তোমার ওভারঅল 76% পাচ্ছে না। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই এটা কিন্তু কমেন্ট করো। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। আচ্ছা এটা একদম সিম্পলিফিকেশনের কোশ্চেন, আমি করবো না, তোমরা করবে তোমরা? চলো আমি করে দিই। দেখো 0.07 আছে ইন্টু 28, তোমরা আগে জানো সব থেকে আগে কার কাজ হয়? ভাগের। আচ্ছা তুমি যদি ভাগ করো, মুখে করতে পারবে, 4 7 28, এই দশমিকের জন্য দুটো শূন্য, এদিকে দুটো শূন্য উঠে গেল, মানে এখানে কত পড়ে থাকবে? 7, ঠিক আছে? 7 পড়ে রইলো। এটা করো, এবার এই যোগের কাজ তো হবে না, এখানে একটা ভাগের কাজ আছে। দেখো একে যদি কাটাকাটি করো, দেখো এর দশমিকের পর দুটো শূন্য আছে, মানে এখান থেকে তুলে তলায় 100 আসবে, আর এটা দশমিকের পর দুটো শূন্য আছে, এটা উঠে উপরে যাবে, মানে 100 100 কেটে যাবে, তাহলে সিম্পল এটাকে ভাগ করে দাও, 4 4 16, 4 1 4, মানে এখানে 41 হলো, এখানে 7 হলো। তাহলে এই শেষে কি হলো? 0.07 ইন্টু 7 প্লাস
0.64 বাবু মাইনাস 41, হ্যাঁ কিনা? তাহলে এখানে 7 কে যদি 7 দিয়ে গুণ করো 7 7 49, দুটোর আগে দশমিক ছিল মানে এখানে একটা দশমিক হবে, প্লাস 0.64 হবে বাবু মাইনাস 41। আচ্ছা তুমি এখান থেকে একটা জিনিস ইজিলি বুঝতে পারলে, যেগুলো দশমিকের পরে দুটো শূন্য আছে আর এটাকে 41.00 করে নিতে হবে। এখান থেকে তুমি কি বুঝতে পারলে? এখান থেকে তুমি বুঝতে পারলে যে প্লাসে অ্যান্সার কোনোদিনই হবে না, কারণ মাইনাসটা সবচেয়ে বড় আছে, তাহলে প্লাস গুলো অ্যান্সার তো হতেই পারে না। সেকেন্ড কি বুঝতে পারলে? তুমি 41 থেকে এই দুটোকে বাদ দেবে। আচ্ছা যদি 41 থেকে এই দুটোকে বাদ দাও, তাহলে সেই সংখ্যাটা 41 থেকে বড় কি করে হবে? ছোট হবে, মানে 46 কোনোদিন হতে পারে না, 39.87 তোমার রাইট অ্যান্সার হবে। তুমি যদি বিশ্বাস না হয় তুমি করে দেখো, যদি তুমি করে দেখো, দেখো 9 আর 4 13 3 হাতে রইলো 1, 6 আর 7 7 আর 4 11, মানে 11 মানে দুটোর আগে দশমিক, তাহলে 1.13। এখান থেকে কত বাদ দেবো বাবু? মাইনাস 41, মাইনাস 41.00 বাদ দেবো। 3 আর কয় 10, 7 10 হাতে রইলো 1, 1 আর কয় 10, 8 10 হাতে রইলো 1, 1 আর 2, 2 আর কয় 11, 9 11 হাতে রইলো 1, 1 আর কয় 4, 3 4, মানে 39.87, মাইনাস 39.87 হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কি বলেছে, একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর 5% ছাড় দেওয়ার পর প্রতিটি শাড়ি 266 টাকায় বিক্রি করছেন। যদি তিনি ছাড় না দিতেন তবে তিনি ক্রয় মূল্যের উপর 12% লাভ করতেন। প্রতিটি শাড়ির ক্রয় মূল্য কত ছিল? দেখো এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, তুমি যাই বলো এই মেন্সে যে 2023 যে মেন্সে এই কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। এরকমই কোশ্চেন যদি এই টাইপের, মানে একটু টাফ, আমি জানি সব জায়গায় সেই সহজ কোশ্চেনগুলো বারবার রিপিট করেই যাচ্ছে, আর সহজ কোশ্চেনই আসবে, খুব কঠিন কোশ্চেন হবে না। কিন্তু যে 10% কোশ্চেন টাফ আসবে ম্যাথে, আসবেই কটা 10 থেকে 15টা, তার মধ্যে যদি 3-4টে কোশ্চেন কঠিন আসে, সেই কঠিন কোশ্চেনগুলো করার জন্য কিন্তু তোমাকে এই সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? করে যেতে হবে। আর এই তুমি যদি মনে করো এই সমস্ত লাভ ক্ষতির একটু টাফ কোশ্চেন করবো, আর ওই 30 মিনিট 40 মিনিটের মধ্যে করবো, তাহলে তুমি আমার চ্যানেলে যাও, লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা আছে সেটার 3 নম্বর ক্লাস বলে আমার একটা ক্লাস নেওয়া আছে, সেই ক্লাসটা গিয়ে দেখো। 3 নম্বর লাভ ক্ষতির যে 3 নম্বর ক্লাসটা সেটা দেখো, 1 2 দেখো না, 3 নম্বরটা দেখো। তোমরা গ্রাজুয়েশন টাইপ যে লেভেল হয়, গ্রাজুয়েশন লেভেল, সেই ফিল্ডটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ওই দেখাটার পর তোমাদের গ্রাজুয়েশন লেভেলে যে সমস্ত কোশ্চেন আছে সেগুলোর অসুবিধা তো হবে না, গিয়ে তো সেটা দেখো, ওটাও কোশ্চেন অ্যান্সার কিন্তু আমাদের ডিসকাস করা আছে, গিয়ে দেখতে পারো একবার, ঠিক আছে? কি বলেছে, একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর 5% ছাড় দেয়। আচ্ছা বাবু 5% ছাড় দেওয়া মানে কত? এখানে একটা কনসেপ্ট তোমাদেরকে বলে দিই, ছাড় যখনই দেবে কোনোদিন সে তার কস্ট প্রাইসে দেবে না, সেল প্রাইসে দেবে না, সে তার মার্ক প্রাইসে দেবে। আচ্ছা মার্ক প্রাইস মানে কি? মানে ধরো কোনো একটা জিনিস সে কোথাও থেকে কিনে আনলো, সেই জিনিসটা ধরো কোনো একটা দোকানদার একটা জামা কোথাও থেকে কিনে আনলো, সেই জামাটা যটাকে কিনেছে তটাকে কি বিক্রি করবে? করবে না। যটাকে কিনেছে তার উপরে কি ছাড় দিয়ে বিক্রি করবে? করবে না। সে কি করবে? সেই জামাটার উপরে একটা বাড়িয়ে দাম লিখবে, ধরো 100 টাকায় কিনেছে, সে দামটা বাড়িয়ে লিখলো 150 টাকা, সেই 150 টাকার উপর 10% ছাড় দেবে। 150 টাকার উপর 10% ছাড় দেবে। 150 টাকার উপর যদি 10% ছাড় দেবে, 150 টাকার উপর যদি 10% ছাড় দেয়, ক টাকা ছাড় দেবে? 15 টাকা। 15 টাকা। আচ্ছা যদি 15 টাকা ছাড় দেয় তাহলে সেই জিনিসটা কত বিক্রি করবে? 150 থেকে 15 বাদ দাও, 15 টাকা ছাড় দিয়ে বিক্রি করবে, তাহলে ক টাকায় বিক্রি করবে? 150 থেকে যদি 15 বাদ দাও মানে 135 টাকায়, 35 আর 15 50, হ্যাঁ 35 টাকায় বিক্রি করবে। মানে সে 100 টাকা কিনে আনলো, 135 টাকা বিক্রি করে দিল, আবার বলে দিল আমি ছাড়ও দিয়েছি, ওভারঅল তার প্রফিট হয়ে গেল। 100 টাকা কিনে 135 টাকা বিক্রি, মানে 35 টাকার লাভ, মানে সে 35% লাভ করে নিল। কিন্তু তোমার মনে হচ্ছে না 150 টাকা জিনিসটা আমাকে 15% 10% ছাড় দিয়েছে, আমাকে আমি লাভ করেছি, কিন্তু তুমি লাভ করোনি, সে লাভ করেছে, ঠিক আছে? তো এভাবেই হয়। তাহলে ছাড়টা কার উপর দেয় বাবু? মার্ক প্রাইসের উপরে, তাহলে এখানে যে ছাড়টা দেবে বাবু কার উপর দেবে? মার্ক প্রাইস। এখানে কিন্তু ভুলটা করবে না, যখনই ছাড় বলবে ছাড় সব সময় মার্ক প্রাইসের উপরে দেয়, নাহলে সে লোকসান করবে। ক্লিয়ার? ছাড়টা দেওয়ার পর প্রতিটি শাড়ি 266 টাকায় বিক্রি করে। আচ্ছা একটা কথা বলো, 5% মানে কি করবো? 5% মানে 1/20, 1/20, 5% মানে 5/100, 5/100 মানে 1/20, মানে 20 টাকা যদি দাম লেখা থাকে, মানে এটা যদি মার্ক প্রাইস হয়, ভালো করে শোনো, মার্ক প্রাইস হয়, তাহলে ছাড় দিয়ে সেটা 19 টাকায় বিক্রি করবে, হ্যাঁ কি না? ক্লিয়ার? 19 টাকা বিক্রি করবে। যদি 19 টাকা বিক্রি করে, সে বলে যে 266 টাকায় বিক্রি করবে, মানে 19 এর মান 266 সমান, হ্যাঁ কি না? এতটা অবধি ক্লিয়ার। যদি তিনি ছাড় না দিতেন, আচ্ছা যদি ছাড় না দিত, তাহলে আমি দেখবো আমার আগে মার্ক প্রাইসটা কত ছিল। মার্ক প্রাইসটা বার করার জন্য 19 এর মান যদি 266, তাহলে 1 এর মান কত হবে? 19 কে যদি কাটাকাটি করি, 19 একে 19, 19 এর সাথে 26, 76, 4 19 76, মানে 14, 1 ইউনিটের মান 14, 1 ইউনিটের মান যদি 14 হয়, 20 কে 14 দিয়ে গুণ করে দেবো, তাহলে 20 ইউনিটের মান বেড়ে যাবে, 14 দুগুণে 80, মানে 280 টাকা স্যার মার্ক প্রাইস। এই যদি ছাড় না দেয়, সে 280 টাকায় বিক্রি করতো, যদি ছাড় না দেয় সে 280 টাকায় বিক্রি করতো, ঠিক আছে? তবে তিনি ক্রয় মূল্যের উপর 12% লাভ করেন। দেখো এখানেও তুমি অনেকগুলো রাস্তা দিয়ে তুমি যেতে পারবে, কিন্তু আমি তোমাকে সব থেকে বেস্ট রাস্তাটা দেখো। একটা কথা বলো, এটা যেটা বেরোলো সেটা কি ক্রয় মূল্য? ক্রয় মূল্য নয়, মার্ক প্রাইস। ক্রয় মূল্য অন্য কিছু একটা। তাহলে 280 টাকায় যদি বিক্রি করে, 280 টাকায় যদি বিক্রি করে, লাভ কখন হবে? যখন কোনো একটা জিনিস কম দামে কিনে এনে বেশি দামে বিক্রি করছে, মানে এটা তোমার যখন সেলিং প্রাইস হবে। যদি ছাড় না দেয়, এটাই সেলিং প্রাইস হয়ে যাবে। যে টাকাটা দামটা লিখে রেখেছিল, সেটাই তোমার সেলিং প্রাইস হয়ে যাবে। যদি ছাড় না দেয়, সেটাই সেলিং প্রাইস হয়ে যাবে। তার মানে এখন এটা সেলিং প্রাইস। তাহলে যদি 12% লাভ করতে হয়, ধরো তুমি ক্রয় মূল্য ধরে নিলে x টাকা, তাহলে x টাকার উপর যদি 12% লাভ করো, তাহলে সেটা কত পার্সেন্ট বিক্রি করবে? 112% বিক্রি করবে। 12% লাভ করে বিক্রি করবে, মানে তোমার সেলিং প্রাইস কত হবে? x ইন্টু
112/100, হ্যাঁ কি না? এটা সমান সমান কত বলে দেবে? 280, কারণ এখন সেলিং প্রাইস 280। এখান থেকে তোমার এক্স এর মান ইজিলি বার করতে পারবে। কিন্তু আমি বলবো এভাবে করো না, আমি এইভাবে যেমন করে দেখালাম ওভাবেই করো। কি করে? দেখো এখান থেকে তোমরা এক্স এর মান ইজিলি বার করতে পারবে। যদি না বার করতে পারো আমি এখনই বার করে দেখিয়ে দিচ্ছি। এক্স এর মান কত হবে? যদি 100টা এদিকে গুণ হয়ে যাবে, যদি 100টা বাবু এদিকে গুণ হয় তাহলে কত? 280 ইন্টু 100 ডিভাইডেড বাই 112। এটা যদি কাটাকাটি করো কত দিয়ে যাচ্ছে বাবু? 28 দিয়ে যাচ্ছে। 28 হচ্ছে তোমার 2 দিয়ে কাটো, 2 5 10, 2 6 12, 56, আর এটা 2 14 28, 140। 140 যদি হয় 14 4 14 56, বুঝতে পারছি। যদি এটা 14 দিয়ে কাটো 4 14 56, আর 14 দিয়ে কাটো যদি এটা 10 হবে, 4 25 সঙ্গে 100, 25 সঙ্গে 100, 25 10 এ 250 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে? কিন্তু আমি বলবো এভাবে করো না, এভাবে করো না। তোমরা যে প্রসেসটা প্র্যাকটিস করছো সেই প্রসেসেই করো। সেই প্রসেসটা কি দাদা? সেই প্রসেস হচ্ছে এরকম। দেখো আমার কথা শোনো। তুমি বললে 12% লাভ। আচ্ছা, যদি 12% লাভ, 12% মানে কত? 12/100। 12/100 যদি তুমি কাটাকাটি করো তাহলে 4 3 12, 4 25 সঙ্গে 100, 25 100, মানে 25 টাকার জিনিসটা সে বিক্রি করবে 3 টাকা লাভ করে 28 টাকায়, কারণ সে লাভ করছে। মানে 25 টাকা যদি সিপি হয় তাহলে 28 টাকাটা হবে এসপি, হ্যাঁ কি না? বুঝতে পারছো? 25 টাকার যদি সিপি হয় 28 টাকাটা হবে এসপি, হ্যাঁ কি না? এই 28 টাকাটা 280 সমান, কারণ এখন এসপি 280। ঠিক আছে? তাহলে 28 কে যদি 280 করতে হয় কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। তাহলে 25 কে যদি 10 দিয়ে গুণ করো 250 হয়ে যাবে তোমার সিপি। ক্লিয়ার? কেমন লাগলো? আমি আবারও বলছি, যদি লাভ ক্ষতি এরকম টাইপের অঙ্ক তোমরা করতে চাও তাহলে আমার লাভ ক্ষতি যে 3 নম্বর ক্লাসটা আছে গিয়ে একবার দেখো, শুধু তোমাদের মাথা খুলে যাবে। এমন বাইপাস তোমাদেরকে শিখিয়েছি। চলো নেক্সট কোশ্চেন। আধা ঘন্টার ক্লাস, বেশি সময় লাগবে না। কি হচ্ছে? একটা ট্রেন হলো 150 মিটার লম্বা। খুব ভালো কথা, ট্রেনটা 150 মিটার লম্বা। এটি ঘন্টায় 41 কিলোমিটার গতিতে চলছে। মানে ট্রেনের স্পিড কত হলো বাবু? ট্রেনের স্পিড হলো 41 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কি না? 41 কিলোমিটার পার আওয়ার। একজন ব্যক্তি ট্রেনের মতো একই দিক বরাবর, ভালো করে নোটিস করো কি বলেছে? একই দিক বরাবর। তোমরা জানো যখনই দুটো জিনিস চলমান অবস্থায় আছে তখন তাদের মধ্যে কি লাগে? রিলেটিভ স্পিড। কি লাগে? রিলেটিভ স্পিড। এই কোশ্চেনটা কত এসেছিল? 2021 এসেছিল। রিলেটিভ স্পিড লাগে তাদের মধ্যে। যখনই দুটো জিনিস চলবে তাদের মধ্যে থাকবে রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিড কি করে লাগে সেটা তোমাদেরকে কিন্তু বলবো। কি বলেছে? দিক বরাবর, একই দিক বরাবর, একই দিকে। আচ্ছা, রিলেটিভ স্পিড যখন একই দিকে যায় তখন রিলেটিভ স্পিড দুটোর বিয়োগ হয়। যখন আলাদা দিকে যায়, মানে যখন দুটো একে অপরের দিক থেকে আসছে তখন রিলেটিভ স্পিড দুটোর যোগ হয়। ক্লিয়ার? বলছে দিক বরাবর 11 কিলোমিটার পার ঘন্টা। মানে মানুষটার স্পিড কত হচ্ছে বাবু? 11 কিলোমিটার পার ঘন্টা। বলছে কোন সময়ে এটি ব্যক্তিকে পাস করবে, মানে ট্রেনটা ব্যক্তিকে পাস করবে কত সময় লাগবে। আচ্ছা, তোমরা সবাই জানো যখন কোন একটা ট্রেন, কোন একটা মানুষ, কোন একটা পোল, কোন একটা খুঁটি, কোন একটা রক, এই সমস্ত জিনিস যেগুলো স্ট্যাটিক, যার নিজস্ব কোনো লেন নাই, সেগুলোকে অতিক্রম করে, তখন ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে। ক্লিয়ার? যদি তোমাদের ক্লিয়ার না হয় আবারও বলছি, এই ক্লাসেই যাও, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সে ট্রেন বলে একটা চ্যাপ্টার আছে, সেটাও আধা ঘন্টার ক্লাস। ঠিক আছে? আর রিলেটিভ স্পিড বলে আলাদা করে একটা ক্লাস আছে। আমার সব টপিক আলাদা ক্লাসে কিন্তু করানো থাকে, একদম বেসিক থেকে গ্রাজুয়েশন লেভেল অবধি। ঠিক আছে? তো তোমরা ওই দুটো ক্লাস কিন্তু তোমরা দেখতে পারো, আধা ঘন্টার ক্লাস। তোমরা কিন্তু ওখানে কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, তোমাদের একদম সিএস লেভেল অবধি কিন্তু তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা এখান থেকে বুঝতে পারছি বাবু রিলেটিভ স্পিডটা কি হবে। যেহেতু দুজনে একদিকে যাচ্ছে তাহলে আমরা সিম্পল বিয়োগ করে দেবো। 41 থেকে যদি 11 বাদ দাও কত হচ্ছে? 30 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। মানে 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তোমার রিলেটিভ স্পিড। ঠিক আছে? এবার আমি আবার বললাম, যখন কোন একটা ট্রেন এগুলোকে অতিক্রম করে যেগুলো স্ট্যাটিক কন্ডিশনে আছে আর হচ্ছে তোমার তার নিজস্ব কোনো লেন নেই, তখন কি হবে? ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যায়। তাহলে ট্রেনটা যদি নিজের দৈর্ঘ্য যায় তাহলে ট্রেনটা মোট অতিক্রম করবে কত মিটার? 150 মিটার, কারণ ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার। তাহলে বাবু এখানে যে কত সময় পাস করবে, তাহলে তোমাকে সময় জানতে হবে। তাহলে টাইম আমরা জানি ডিসটেন্স সমান স্পিড ইনটু টাইম। তাহলে টাইম কি হবে বাবু? ডিসটেন্স আপন স্পিড। ডিসটেন্স কত? 150 মিটার। স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এখানে একটা ছোট্ট লজিক আছে। 30 কিলোমিটার পার আওয়ার কে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে হয় আমরা কত দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করবো। যে 18টা তলায় দিয়ে লাভ নাই, এটা উপরে করে দিই। যদি 5/18 দিয়ে কেন গুণ করতে হয় সেটাও যদি না জানো তাহলে কিন্তু তোমাদেরকে বলবো তোমরা কিন্তু গিয়ে ক্লাসগুলো দেখতে পারো, টাইম স্পিড অ্যান্ড ডিসটেন্স, তোমরা বুঝে যাবে, সব বুঝে যাবে, অসুবিধা নাই। এখন অনেক সময় আছে, অঙ্ক 10টার মতোই আছে, খুব বেশি আসে না। ঠিক আছে? রিজনিং এর পার্টটা বেশি থাকে, আমি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে দেখলাম। ঠিক আছে? 3 5 15 হচ্ছে তোমার রাইট অ্যান্সার। 5 5 কেটে গেল, মানে 18 সেকেন্ড তোমার সময় লাগবে, কারণ এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলে, তাই 18 সেকেন্ড হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কি হচ্ছে নেক্সট কোশ্চেন? কি বলছে? পাইপ এ একটি ট্যাঙ্ক 15 মিনিটে পূর্ণ করতে পারে এবং পাইপ বি প্রতি মিনিটে 40 লিটার জল বার করতে পারে। আচ্ছা, এখানে কি বলেছে? দেখো এখানে 15 মিনিটে বার করতে বলে, 15 মিনিটে পূর্ণ করবে বলেছে, আর এখানে 40 লিটার বের করবে বলছে। তাই এখানে তোমরা গোলাবে না যে 15 আর 40 ধরে নিয়ে অঙ্কটা করে দিলাম, দিয়ে মাথায় শেষে কিছু ঢুকছে এরকম করবে না। ভালো করে দেখো, এখানে বলেছে মিনিটে দিয়েছে, এখানে কিছু লিটার বলেছে, এত লিটার জল বার করতে পারবে, বলে নাই যে 40 মিনিটে জল বার করতে পারবে। ক্লিয়ার? বুঝতে পারছো ভুলটা কোথায় হবে? এখানেই ভুলটা হবে। ঠিক আছে? যে 40 লিটারটা তোমরা ভালো করে দেখবে না, তাড়াহুড়োর চক্করে 40 লিটারটা তোমার 40 মিনিট ধরে নেবে, যে 15 আর 40 দিয়ে ক্যালকুলেশন করে অঙ্কটা ভুল করে দেবে। ঠিক আছে?
কি বলে যদি উভয় পাই একসাথে খোলা থাকে, মানে এ আর বি যদি একসাথে চলে তাহলে চৌবাচ্চাটি 45 মিনিটে পূর্ণ হয়। খুব ভালো কথা। দেখো এটাও মিনিট এটা মিনিট, তাহলে আমরা এই দুটোকে নিয়ে ক্যালকুলেট করবো। আচ্ছা এ ভর্তি করছে ক মিনিটে বাবু? 15 মিনিটে। এ প্লাস বি যদি কাজ করছে তখন কি হচ্ছে, তখন কত মিনিটে কাজ করছে? 45 মিনিটে ভর্তি করছে। আচ্ছা এই দুটো যদি এলসিএম নিয়ে নিই, 15 আর 45 এর এলসিএম আমরা সবাই বুঝতে পারছি 45, মানে টোটাল ইউনিট হচ্ছে, টোটাল কাজের হচ্ছে 45 ইউনিট। এই দুটো যদি এলসিএম নিয়ে নিই 45 হলো, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেট করি যে এর এফিসিয়েন্সি কত, 15 3 45, আর এ প্লাস বি এর মিলের এফিসিয়েন্সি কত, 45 থেকে 45। আচ্ছা এবার কথা বলো, এর যদি 3 হয়, বি এর যদি এ প্লাস বি এর যদি 1 হয়, তাহলে বি এর কত? বি এর -2, কারণ বি জল বার করছে, হ্যাঁ কি না? 3 থেকে -2 করলে তবেই না 1 হবে, ঠিক আছে? এগুলো লেখার কি দরকার? -2 মানে বি এর এফিসিয়েন্সি -2, এর এফিসিয়েন্সি +3, তবেই এ প্লাস বি মিলে 1 হচ্ছে, 1 হচ্ছে 3 -2 মানে 1। এবারে কি বলেছে, তাহলে চৌবাচ্চাটি 45 মিনিট, তাহলে চৌবাচ্চাটা ধারণ ক্ষমতা কত? আচ্ছা একটা কথা বলো, এ যে 2 ইউনিট, এ যে 2 ইউনিট বার করছে 1 ঘন্টায়, মানে কত লিটার জল বার করছে? 40 লিটার জল করছে। আচ্ছা 2 ইউনিটের মান যদি 40 হয় বাবু, 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান হবে 40/2, মানে 20 20 20। এবারে টোটাল কত ইউনিট ছিল? 45 ইউনিট। 45 যদি তুমি সিম্পল 20 দিয়ে গুণ করো, তাহলে 45 এর মান হবে 45 গুণে 90, মানে 900 লিটার, মানে ধারণ ক্ষমতা হবে 900 লিটার। বলো কেমন লাগলো? ভুল করবে না তো এখানে, যে 40 লিটারটাকে 40 মিনিট ধরে নিয়ে অঙ্কটা করে দেবে না তো? করবে না কিন্তু, ভালো করে মনে রাখো, নোটিস করে রাখো যে আমি করবো না। এবার কি বলেছে, যদি 3 বছরে 500 টাকা 575 টাকা হয়, তবে একই সরল সুদের হারে 4 বছরে 600 টাকা কত টাকা হবে? দেখো এই কোশ্চেনগুলোর জন্য তোমরা যদি এখনো খাতা পেন ওঠাও তাহলে কিন্তু অনেক পিছিয়ে আছো আমার মনে হয়, ঠিক আছে? এই কোশ্চেনগুলো তোমাদেরকে খাতা পেন ছাড়া কিন্তু করা শিখতে হবে। দেখো আমি করা শেখাচ্ছি কি করে করবে। দেখো 3 বছরে 500 টাকা 575 টাকা হচ্ছে, মানে সুদ কত টাকা পাচ্ছে বাবু? 500 টাকা থেকে যদি 500 টাকা 575 হয় তাহলে 75 টাকা সুদ পাচ্ছে। আচ্ছা এখানে সরল সুদের খেলা বলেছে, তাই আমার বেশি ভাবার কোনো দরকার নাই। 3 বছরের সুদ যদি 75 টাকা হয়, 1 বছরের সুদ কত টাকা হবে? 25 টাকা। 1 বছরের সুদ কত টাকা হবে? 25 টাকা। আচ্ছা 1 বছরে 500 টাকার সুদ যদি 25 টাকা হয়, এবারে দেখো 1 বছরে তুমি নিয়ে এলে, এবারে যদি 500 টাকার সুদ যদি 25 টাকা হয়, তাহলে 100 টাকার সুদ কত হবে? 500 টাকা যদি 25 টাকা হয়, 100 টাকা হবে 25/5, মানে 5 টাকা। 5 টাকা মানে সুদের পার্সেন্টেজ কত বেড়ে গেল? 5%। কারণ 100তে যেই জিনিসটাই হয় তোমরা সবাই জানো সেটা পার্সেন্টেজ হয়, তাহলে তোমরা বুঝে গেলে যে 5% হচ্ছে তোমার সুদের সুদের হার। যদি 5% সুদের হার হয় বাবু, তাহলে 4 বছরে, এবারে কি বলে যে 4 বছরে 600 টাকার কত সুদ হবে? আচ্ছা যদি 4 বছরে 5% যদি সুদের হার হয় 1 বছরে, তাহলে 4 বছরের টোটাল কত হবে? 4 5 20%, 20%। আচ্ছা 600 টাকা যদি 20% সুদ নাও, তাহলে ক টাকা সুদ পাবে? 600 টাকা যদি 20% হয়, 600 ইন্টু 20/100, 620 মানে 6 দুগুণে 12, মানে 120 টাকা হবে, 120 টাকা হবে। আচ্ছা যদি 120 টাকা সুদ পাই আর 600 টাকা আমার আসল ছিল, তাহলে 4 বছর পর কত হবে? সে টাকাটা 600 প্লাস 120, 600 প্লাস 120 মানে 720 টাকা। ক্লিয়ার? করতে হলো কিছু? যদি বলো না দাদা বুঝতে পারলাম না, তুমি করে দেখাও, করে দেখাচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখো 3 বছরে 500 টাকা থেকে 575 টাকা, মানে সুদ ক টাকা? 75 টাকা। 3 বছরে যদি 75 টাকা সুদ হয়, 1 বছরে ক টাকা বাবু? 3 25 75, 25 টাকা। 1 বছরে যদি 25 টাকা, তাহলে 500 টাকা সুদ কত টাকা হচ্ছে বাবু? 25 টাকা। তাহলে 100 টাকা সুদ কত হবে? 100 টাকা সুদ হবে 5 টাকা, কারণ 5 5 25 মানে 5 টাকা। দেখো এই কোশ্চেন গুলো তোমরা ফর্মুলা লাগিও না, প্লিজ বাইপাস করো, একদম মুখে মুখে অ্যান্সার করো, ঠিক আছে? ফর্মুলা লাগিও না, ঠিক আছে? এগুলো তুমি যদি p * 1 + r বাই ওই সূত্রটা লাগাও, i = p/r/t/100, অনেক পিছিয়ে আছে, ওগুলো করো না। আর ওই প্রসেসও করো না, এই প্রসেসে করো। তাহলে 100তে 5 হলো, তাহলে 100তে এই জিনিসটা 5 মানে 5%, 5% যদি হয় তাহলে 5% হয়, তাহলে 4 বছরে 4 5 20% টোটাল সুদ পাবে। 4 5 20%, 600 টাকার 20% হচ্ছে 600 ইনটু 20/100, 600 ইনটু 20/100 হলে তোমার হচ্ছে 0 0 কেটে গেল, 0 0 6 দুগুণে 12, মানে 120 টাকা। 600 টাকা প্লাস 120 টাকা মানে 720 টাকা তোমার সুদ আসলে পাবে। ক্লিয়ার? যদি ভালো লাগে একটা লাইক করবে। চলো নেক্সট কোশ্চেন। কি বলে যে একটা মইকে একটি দেওয়ালের সাথে রাখা হয়েছে। খুব ভালো কথা, এটাও প্রি 2021 এর কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড ছিল, একটু স্ট্যান্ডার্ড সত্যি। মইয়ের উপরের অংশটি মাটি থেকে 270 সেন্টিমিটার 270 সেন্টিমিটার উচ্চতায় দেওয়ালকে স্পর্শ করেছে। আচ্ছা মানে কি হচ্ছে, মইটার এরকম একটা মই আছে, ধরো এখানে একটা কোনো একটা ইয়ে আছে, লম্বা দেওয়াল আছে, মইয়ের উপর অংশটি মাটি থেকে 270 মিটার দূরে রয়েছে। আচ্ছা মাটি থেকে, ধরো এটা মাটি, এটা মাটি, ঠিক আছে? মইটা কত রয়েছে? 270 মিটার উচ্চতা দেওয়ালকে স্পর্শ করে রেখেছে, মানে দেওয়ালটা যদি এত বড় হয় 270 মিটারের মইটা রয়েছে, মানে মইটা এরকম করে থাকবে, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? মইটা এরকম করে থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে মইয়ের নিচের অংশটি মানে এই নিচের অংশটা মাটি থেকে 54 সেন্টিমিটার দূরে রয়েছে, 54 সেন্টিমিটার দূরে রয়েছে, মানে এর মধ্যবর্তী ডিসটেন্স আছে 54, ঠিক আছে? 54 সেন্টিমিটার। আর এখান থেকে এটার হাইটটা কত বলেছে? হাইটটা বলেছে 270 সেন্টিমিটার, ঠিক আছে? বলছে মইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা বাবু মইটার দৈর্ঘ্য কি হবে? তোমরা সিম্পল বুঝতে পারছো, এখানে পিথাগোরাসের ফর্মুলা লাগছে। পিথাগোরাসের ফর্মুলা কি হবে? পিথাগোরাসের ফর্মুলা হয় এটা কি তোমার, এটা তোমার কি? অতিভুজ। তাহলে অতিভুজের ফর্মুলা কি করে বার করতে হবে? সিম্পল, হাইটের স্কয়ার মানে 270 স্কয়ার প্লাস যে বেস আছে, বেস মানে ভূমি স্কয়ার, এটাকে যদি তুমি রুট করে দাও তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা এবারে কি করে করব? এত বড় স্কয়ার, আমাকে তো স্কয়ার করার টেকনিক জানি, কিন্তু আমি যদি স্কয়ার করার টেকনিক জেনেও করি এত বড় স্কয়ার, তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে।
আর যদি টেকনিক না জানে তাহলে তো আরো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে আমি এখন করবোটা কি? দেখো তুমি কিচ্ছু করার দরকার না, তুমি এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, অ্যান্সারগুলোতে ভালো করে লক্ষ্য করো। কোশ্চেন যে বানিয়েছে সে এত খেপা নয় যে তোমাকে এত বড় গুণ করতে দেবে পরীক্ষার খাতায়। ঠিক আছে, তোমাকে দেখো তুমি একটা যদি লক্ষ্য করো, দেখো সবগুলোর ইউনিট ডিজিট গুলো আলাদা। আর তোমাকে এখানে রুট বার করতে হচ্ছে না, রুটটা যেমন আছে তেমন আছে। তুমি দেখো সবগুলোর ইউনিট ডিজিটটা আলাদা। আচ্ছা যদি সবগুলোর ইউনিট ডিজিট আলাদা হয় তাহলে আমি শুধু যদি ইউনিট ডিজিটটা ক্যালকুলেট করি, দেখো 270 যে শূন্য আছে তার যদি স্কোয়ার করো শেষে দুটো শূন্য চলে আসবে, মানে একটা শূন্য আমি যদি নেই ইউনিট ডিজিট একটা শূন্য হবে, প্লাস 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 করো। দেখো 4 স্কোয়ার যখন করবে ইউনিট ডিজিটটা দেখো, এর 4 স্কোয়ার 4 4 16, 16 6 হবে, তাহলে 0 আর 6 যোগ করে ইউনিট ডিজিট হবে 6। তাহলে কার ইউনিট ডিজিট 6 আছে বাবু? এটার ইউনিট ডিজিট 6 আছে, এটা হবে রাইট। ক্লিয়ার? দেখো এক্সামিনার এত খেপা নয় যে তোমাকে পুরো গুণটা করাবে, কোথাও না কোথাও ট্রিক্স না কিছু ঢুকে থাকবে, সেই ট্রিক্সটা শুধু তোমাদেরকে ধরতে হবে। এই ধরাটা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, এবারে কি হচ্ছে, এবারে কি বলেছে, 1540 টাকা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করো যাতে এ পায় বি, বি এবং সি এর মোট প্রাপ্তির 2/9 অংশ। এখানেই তোমার কাজ হয়ে যাবে। এবং বি পায় এ এবং সি এর মোট প্রাপ্তির 3/11 অংশ। আচ্ছা বি পাচ্ছে এ প্লাস এ এবং সি এর মোট প্রাপ্তির 3/11 অংশ, তাহলে এ এর ভাগ নির্ণয় করো। আচ্ছা এখানে একটা কথা বলো, যদি এ এর ভাগ নির্ণয় করতে হয় তাহলে আমি এই লাইনটা নিয়ে কি করব? আমি এই লাইনটা নিয়ে কি করব? আমার একটা মান বার করতে হবে, তাহলে আমার একটা সমীকরণই হয়ে যাবে, হ্যাঁ কি না? আমি তাহলে এখানে কি বলছে, এ পায় বি এ সি এর। আচ্ছা একটা কথা বলো, যদি বি প্লাস সি কোন একটা পায়, ঠিক আছে, আচ্ছা কালিটা চেঞ্জ করি, বি আর সি কোন একটা পায়, যদি যা পায় তার 2/9 অংশ পায় এ, এর 2/9 অংশ পায় এ। এ কত পায়? এর 2/9 অংশ। হ্যাঁ কিনা? তুমি এই কথাটা এতটা বুঝতে পেরেছো? এতটা বুঝতে পেরেছো? তাহলে 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 একটা কথা বলো, তুমি যদি এই কথাটা বুঝতে পারো, তুমি এখান থেকে এটা বুঝতে পারছো যে টোটাল যদি 1540 টাকা হয়, সেই 1540 টাকা যদি এ বি সি এর মধ্যে ভাগ করি, ভালো করে শুনবে, যদি 1540 টাকা এ প্লাস বি প্লাস সি এর মধ্যে ভাগ করি, তাহলে এই টাকাটা কোন অনুপাতে ভাগ হবে? কোন অনুপাতে ভাগ হবে বুঝতে পারছো? দেখো 1540 টাকা আছে টোটাল, ঠিক আছে, এ বি আর সি এর মধ্যে এ যদি পাই বি প্লাস সি এর কত 2/9, তাহলে 9 এর সমান কি বলতে পারি? 9 এর সমান বলতে পারি আমি 2 ইন্টু বি প্লাস সি, হ্যাঁ কি না? এই লাইনটা লিখতে পারি। আচ্ছা এখান থেকে এ এ ইজ তাহলে এ বাই, আচ্ছা এ বাই, এখান থেকে আমি কি লিখতে পারি? এ বাই বি প্লাস সি, এটা সমান কত হবে? 2/9, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে এ ইজ টু বি প্লাস সি কি লিখতে পারি বাবু? এ ইজ টু বি প্লাস সি লিখতে পারি 2:9, হ্যাঁ কি না? 2:9 মানে 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 এই টাকাটা যদি 2+9 টোটাল 11 ভাগে ভাগ করি, পুরো টাকাটা যদি টোটাল 11 ভাগে ভাগ করি, তার 2 টাকাটা পাবে কে? এ, হ্যাঁ কি না? বোঝাতে পারলাম? যদি পুরো টাকাটা আমি 11 ভাগে ভাগ করি, কারণ 2+9 11 টাকা, তার মধ্যে 2 টাকা পাবে কে? এ। আচ্ছা এই পুরো টাকাটা কত আছে বাবু? 1540। একে যদি আমি 11টা ভাগ করি, 1500 কালারটা চেঞ্জ করি, 1540 কে যদি 1540 কে যদি বাবু 11টা ভাগ করি, তাহলে কত টাকা হচ্ছে? দেখো 11 কে 11, তোমরা সবাই জানো 154 চলে যাচ্ছে, 11 কে 11 4 11 40, মানে 140 টাকা। এই 140 টাকা যদি টোটাল ভাগ হয়, তার 2 ইউনিট, মানে তাকে যদি 2 দিয়ে গুণ করি, সেটা এ পাবে, 14 দুগুণ 28, মানে 280 টাকা এ পাবে, 280 টাকা এ পাবে। ক্লিয়ার? এখানে তোমার সেকেন্ড মেথডটা কেন প্রয়োজন হলো না? কারণ তোমার একটা সমীকরণের জন্য তোমার একটা মান যথেষ্ট। তার থেকেও বড় কথা, তোমাকে দ্বিতীয়ত কি বলে, যে বি পাই এ এবং সি এর উভয়ের মোট প্রাপ্তির 3/11 অংশ। আমি এই সমীকরণটা কখন নিতাম? যখন আমাকে বি কত টাকা পাচ্ছে সেটা নির্ণয় করতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? কারণ এখানে বি একেলা করা আছে, মানে বি একা দেওয়া আছে, বুঝতে পেরেছো? তাহলে আমি এটা হচ্ছে তোমার, এটা তুমি নিয়ে আমি ডাইরেক্ট তুমি করতে পারো। দ্বিতীয়টাতেও যদি যাও, প্রথমে দ্বিতীয় ফর্মুলা লাগাও, বি পাচ্ছে এ প্লাস সি এর 3/11, সেখান থেকে বি ইজ টু এ প্লাস সি এর মান বার করো, আবার তোমাকে দেখো প্রথম কনসেপ্টটাতেই আবার ফিরে যেতে হবে। বুঝতে পারছো? তো বলো এই মক টেস্টটা কেমন লাগলো, এই 15টা কোশ্চেন তোমাদের ডিসকাস করে কেমন লাগলো? ঠিক আছে, যদি ভালো লাগে তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর এই পিডিএফটা বা মক টেস্টের পিডিএফটা পেতে তোমরা আমার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। আর যদি মক টেস্ট 3 চাই, তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি কিন্তু তাহলে মক টেস্ট 3 কালকের মধ্যেই নিয়ে আসবো। আর যদি ভিডিওর প্রসেস বা ম্যাথ করানোর প্রসেস ভালো লাগে, ভিডিওটা লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো সাথে থেকেও, কানেক্টেড থেকেও, সমস্ত জব আপডেট পাওয়ার জন্য, আর টিউন থেকেও সব থেকে আগে জানার জন্য। থ্যাংক ইউ।